সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৩৩-৩৪। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। একটি অপ্রতিভ সকাল। সেই শুরুর দিনগুলোর মতোই নিরিবিলি, নিস্তব্ধ শুনশান পরিবেশ। দীর্ঘ ঝড়ের তাণ্ডব আর ঝুম বর্ষাকে সর্বে সর্বা বিদায় জানিয়ে খুব ভোরে সূর্যকিরণ উঁকি দিয়েছে পূর্ব আকাশে। দক্ষিণ জানালার কাঁচ গলিয়ে সেই এক ফালি মিঠে রোদ এসে আছড়ে পড়ছে অত্যাধুনিক ধাঁচের রুমাটিতে। ওর কাছে এই পরিবেশ, এই আবহাওয়া নতুন কিছু নয়, বরঞ্চ অনেক দিনের অভ্যেস। তবে আজ এই নিস্তব্ধতার সাথে প্রথমবার নতুন করে যা যোগ হয়েছে তা হলো চন্দন কাঠের মন মাতানো সুঘ্রাণ। রুমের আনাচে কানাচে ম ম করছে এই চেনা পুরুষালী সুঘ্রাণ। বিছানা, বালিশ, কুশন, কমফোর্টার সবকিছুই বেশ স্নিগ্ধ লাগছে চনমনে এই স্যান্ডেলউড পারফিউম আর মাস্কি সৌরভে। অরুর মনে হচ্ছে গত ১৫টা দিনের নির্ঘুম রাতের কাছে আজকের এই আরামদায়ক ঘুমটুকু অমৃত সম। আর এই অমৃত সম ঘুমটুকু পুরোপুরি আহরণ করতে চায় নির্বিঘ্নে। তাই তো ঘুমের মাঝে অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে নিদারুণ এই সুঘ্রাণ। বারংবার মনে হচ্ছে এতটা আরামের ঘুম কোনোদিনও ঘুমায়নি ও। ব্যথাতুর শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সময় ধরে নতুন এই অনুভূতির সাথে পরিচিত হবে বলে ভেলভেটের মতো মসৃণ কুশানের মাঝে মুখ দাবিয়ে মিঠে রোদটুকু পিঠে পিছলে দিয়ে অন্যদিকে ঘুরে শুলো অরু। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন ওর রেশমের মতো সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে আছে পুরো বিছানা জুড়ে। সেগুলোকে গোছানোর কোনোরূপ প্রয়াস না চালিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো অরু। তবে অরুর এই অমৃতসম আরামদায়ক ঘুমটুকু গাঢ় হতে পারল না খুব একটা। তার আগেই কানে ভেসে এলো ইলেকট্রনিক্স মেশিনের ভস ভস আওয়াজ। এহেন আওয়াজে ঘুমের মধ্যে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল অরুর। কোথা থেকে এই আওয়াজের উৎস তা ঠাহর করার জন্য খানিকটা চোখও খুলল বটে। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে চোখের পাতা খুলতেই সাফেদ রঙা সিলিংয়ের দিকে চোখ গিয়ে ঠেকল ওর। যা দেখে হুট করে বড্ড অপরিচিত লাগছে অরুর, কিন্তু চারিপাশের স্নিগ্ধ সুঘ্রাণটা বড়ই পরিচিত। অগত্যায় ঘুমের ঘোর কাটিয়ে চারিদিকে চোখ ঘোরালো ও। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ঝড় আর বৃষ্টিস্নাত নির্ঘুম বিগত রাতের কথা। কিন্তু ঘোর লাগানো মুহূর্ত আর তারপর জায়ান্ট কৃতিকের অনেকটা কাছে চলে আসা সবকিছু সুস্পষ্ট অরুর মস্তিষ্কে এখনো। সেই সব কথা মাথায় আসতে তীব্র লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। অরু যখন ঘনিষ্ঠ মুহূর্তের কথা ভাবছিল, ততক্ষণে ছক্কা লাগার মতো আরও একটি প্রশ্ন এসে মাথায় লাগলো ওর। মনে মনে ভাবল, তখন তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায়? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে পুনরায় কানে ভেসে এলো সেই বিরক্তিকর ভস ভস আওয়াজ। আওয়াজের উৎস খোঁজার জন্য ওরও এবার চোখ ঘুরে চাইল ওয়াল মিররের দিকে। দেখল ওর থেকে খানিকটা দূরত্বে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাক ব্রাশ করে চুল শোকাচ্ছে কৃতিক। পরনে তার ট্রাউজার সেট। কৃতিককে দেখার সঙ্গে সঙ্গে ওরু তড়িৎ গতিতে কম্পিউটারের মধ্যে মুখ লুকালো। মুখ ঢাকা দিতে দিতেই নিচু স্বরে বিড়বিড়ালো, নির্লজ্জ নির্দয় লোক। ওদিকে ওরু নরণচরণ টের পেয়ে কৃতিক হাতের কাজ চালাতে চালাতে ডাকলো, মিসেস অরোরা জায়ান। কৃতিকের এহেন সম্বোধনে কমফোর্টের মাঝে বসে উষ্ণতায় ছেয়ে গেল অরুর সর্বাঙ্গ। লজ্জারা রক্তিম হয়ে ঘিরে ধরেছে মুখমণ্ডলের আনাচে কানাচে। সেই সাথে যোগ হয়েছে তলপেটের উড়ন্ত প্রজাপতি। লজ্জায় রাঙা হয়ে অরু যখন ঠোঁট কামড়ে মটকা মেরে পড়ছিল, তখনই পুনরায় ডেকে ওঠে কৃতিক। আয়নার দিকে তাকিয়ে বলে, এটা আপনার বাপের বাড়ি নয় মিসেস জায়ান, এটা আপনার স্বামীর বাড়ি। তাই ১২টা পর্যন্ত ঘুমানোর বদ অভ্যাস দূর করতে হবে। কজ আপনার হাজবেন্ডকে সকাল সকাল ভার্সিটি যেতে হয়। কৃতিকের এহেন খোঁচা মারা কথায় ওরও আর শুয়ে থাকতে পারল না। অগত্যায় মুখ কাচুমাচু করে উঠে বসে পিঠ ঠেকিয়ে দিল খাটের ব্যাক স্ট্যান্ডে। ওর পরনে এখনো কৃতিকের সাফেদ রঙা শার্ট। সামনের দিকে শার্টের দুটো বোতাম খোলা। ওরও নিজের অপটু হাতে বোতাম দুটো লাগিয়ে একটু একটু করে চোখ উঁচিয়ে কৃতিককে দেখল। অতপর মিনমিনিয়ে শোধালো, বাসায় কি করে এলাম? কৃতিক এদিকে না ঘুরে জবাব দিল, ভূতে নিয়ে এসেছে তোকে। ওরও জানে কৃতিক মজা করছে, কিন্তু ওর কেন যেন কথা বলতে অস্বস্তি হচ্ছে। কথা তো দূরে থাক, কৃতিকের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে এই মুহূর্তে। শান্ত সাবলীল চোখ দুটোর দিকে তাকালে বারংবার মনে পড়ে যাচ্ছে কাল রাতের অশান্ত আর ঘোর লাগানো দৃষ্টিপাতের কথা, যা ওর উপেক্ষা করতে পারেনি। নিজের অজান্তে আপন করে নিয়েছিল সেই মিষ্টি যন্ত্রণাটুকু। অথচ এখন সেসব কথা মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওরুর। ওরু চুপ হয়ে আছে দেখে কৃতিক বলল, ঘুম না হলে ঘুমাতে পারিস, ডিস্টার্ব করব না। অরু না সূচক মাথা নাড়িয়ে মিনমিনিয়ে বলল, আপনার মাথার ব্যান্ডেজ কোথায়? কৃতিক বলল,
ফ্রেশ হওয়ার ছিল তাই খুলে ফেলেছি। অরু ভুরু কুঁচকিয়ে বলল, তাই বলে পুরো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে? আপনি এত ছন্নছাড়া কেন বলুন তো? অরুর কথায় কৃতিক এবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, কাল পুরোপুরি স্বামীর অধিকার দিয়েছিস, আর আজই শাসন করা স্টার্ট? কৃতিকের কথা গায়ে না মেখে ওরও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের শার্টটা ওর হাঁটুতে গিয়ে ঠেকেছে। ওরও সেটাকে টেনে হিঁচড়ে আরো খানিকটা নিচে নামাতে নামাতে বলল, এখানে তো আমার কোনো জামা কাপড় নেই, কি করব? কৃতিক বলল, ক্লজেট ভর্তি জামা কাপড় আছে, যা খুশি পরে গিয়ে। এগুলো তো আপনার, আমি কিভাবে পরব? কৃতিক এবার ম্যাকবুক নিয়ে ডিভানের উপরে বসতে বসতে বলল, আমার যা তাই তোর। এখন থেকে আমার ড্রেসই পরবি তুই, সব তোর। কৃতিকের কথায় ওর দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য লোক, এমনভাবে বলছে যেন সে ইনারও পরে। পড়ার দরকার নেই। কৃতিকের রাশভারী আওয়াজ কানে ভেসে আসতেই ওর হকচকিয়ে বলল, কি? কৃতিক এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বলল, আমার সামনে ইনার পরার দরকার নেই, তোকে এসব ছাড়াই সুন্দর লাগে। ওর এহেন কথায় ওরও দ্রুত মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নির্লজ্জ বেহায়া লোক, মুখে লাগাম নেই কোনো। ওনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? তবে ওয়াশরুমে আর ঢোকা হলো না অরুর। তার আগে ওর চোখ আটকালো পায়ের নুপুরে। পা দুটো এদিক ওদিক ঘুরিয়ে নুপুর জোড়া ভালো মতো পরখ করে অস্পষ্টে অরু বলল, অদ্ভুত তো, আমার নুপুরগুলো এমন সোনালি রঙের হয়ে গেল কেন? অরুর কথায় কৃতিক ডিভান ছেড়ে উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে দু পকেটে হাত গুজে বলল, আর কবে বড় হবি অরু? তুই বড় হতে হতে তো আমি বুড়ো হয়ে যাব। অরু মাথা তুলে করুণ সুরে বলল, কেন, কি হয়েছে? কৃতিক ঠোঁট কামড়ে বলল, না কিছু না, আমার পিচ্চি বউ সোনা আর রূপোর মধ্যে পার্থক্য বোঝে না, তাই বললাম আর কি। অবশ্য দোষটা আমারই। মনে মনে বলল, যখন পড়িয়েছিলাম তখন তুই ঘুমের ঘোরে ছিলি, জানার কথাও নয়। কৃতিকের কথায় মন খারাপ হয়ে গেল অরুর। ও মুখ কালো করে শুধালো, এভাবে কেন বলছেন, কি করেছি আমি? অরুর কথায় কৃতিক বলল, কিছু করিসনি। হেঁটে যেতে পারবি নাকি হেল্প করব? আবার সেই লাগাম ছাড়া কথাবার্তা। কৃতিকের কথায় ওরু দ্রুত ওই জায়গা থেকে প্রস্থান করতে করতে দাঁত কিরমিরিয়ে বলল, পারবো আমি, সরুন তো। দিনের দ্বিপ্রহর চলমান। সকালের মিষ্টি রোদটুকু মিইয়ে গিয়ে কালো মেঘের আড়ালে ঠাঁই নিয়েছে সূর্যি মামা, যার দরুন অত্যাধুনিক হলরুমটা অন্ধকারে ছেয়ে আছে। একটা লম্বা শর্ট শাওয়ার শেষে অন্ধকারের মাঝে পা টিপে টিপে হলরুমে এসেছে ওরু। নিচে নেমে কোনো কিছু না ভেবে সবার আগে স্টফিকের সবগুলো আলো জ্বালিয়েছে ও। এইবার সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ফিকে হয়ে যাওয়া নিরিবিলি রুমে উপস্থিত মাত্র দুজন। ওরও পাশ ঘুরে কাউচের দিকে তাকিয়ে দেখল কৃতিক কাউচে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে বসে বাইক রেসিং গেম খেলার প্রস্তুতি নিচ্ছে। ওরও কৃতিককে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অযাচিত মনটা লাফিয়ে উঠে শুধালো, আপনি কি করে থাকেন এতটা একা একা? কষ্ট হয় না বুঝি? ওরও সেই তখন থেকে করুণ চাহনিতে তাকিয়ে আছে দেখে গেমটা পজ করে কানের হেডফোন নামিয়ে কৃতিক বলল, এভাবে ডিস্ট্র্যাক্ট করতে মন চাইলে রুমে চল, আমিও একটু মন ভরে দেখি তোকে। কাল রাতে মন ভরেনি। কৃতিকের কথা গায়ে না মেখে অরু কিচেনের দিকে যেতে যেতে বলল, খিদে পেয়েছে, কি রান্না করা যায় বলুন তো? অরু কিচেনের দিকে দু কদম এগিয়ে যেতেই কঠিন সুরে বাদশাদে কৃতিক। ওকে আর এক পাও বাড়াতে না দিয়ে কৃতিক বলে, খবরদার কিচেনে যাবি না তুই। কৃতিকের কথায় অরু ভুরু কুঞ্চিত করে পেছনে তাকিয়ে শুধালো, কিচেনে না গেলে রান্না কিভাবে করব? কৃতিক মনিটরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রিজে স্যালাড আর পাস্তা রাখা আছে, গরম করে খেয়ে নে। ওর নাক শিকোয় তুলে বলল, আমি এসব খেতে পারি না। তাছাড়া রান্না করলে সমস্যাটা কোথায়? আগেও তো রান্না করতাম, আর আপনি খেতেনও তো। তাহলে এখন কিসের অসুবিধা আপনার? কৃতিক চোয়াল শক্ত করে বলল, আগের কথা ভুলে যা, এখানে তোকে রান্না করার জন্য আমি আনিনি। অরু কিচেন কাউন্টারে হেলান দিয়ে দু হাত বুকে ভাঁজ করে বলল, তাহলে কেন এনেছেন শুনি? অরুর শেষ কথাতে কৃতিক মনিটরের গেমটা পজ করে রিমোট কন্ট্রোলটা কাউচের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর ট্রাউজারের পকেটে হাত গুজে অন্য হাত দিয়ে লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে অরুর দিকে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, দুটো রিজন, একটা ইচ্ছে মতো আদর করার জন্য, আর দুই, আমাকে অভ্যাসে পরিণত করার জন্য। কৃতিকের কথায় অরু খানিকটা ভরকে যায়। অযাচিত লজ্জায় মিইয়ে যাওয়া মুখখানা হুট করে আড়াল করে দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে।
কৃতিক সেভাবেই দাঁড়িয়ে অরুর আগাগোড়া পরখ করতে থাকে। কৃতিকের ক্লজেটে কালোর সমাহার। সেখান থেকেই বেছে নিয়ে একটা ব্ল্যাক ওভারসাইজ টি শার্ট আর একটা থ্রি কোয়ার্টারের প্যান্ট পরেছে অরু। কৃতিকের থ্রি কোয়ার্টার প্যান্ট অরুর ফুল প্যান্টে পরিণত হয়েছে। দেখতেও বেশ কিউট লাগছে ওকে। অরুকে ভালো মতো পরখ করে ওর কানের কাছে মুখ নিয়ে কৃতিক হিসিয়ে বলে, আমার ড্রেসে তোকে মারাত্মক লাগছে হার্টবিট। এখন থেকে আমার সামনে অন্য কিছু পরার দরকার নেই। অন্য কিছু পরার দরকার নেই মানে? এ আবার কেমন কথা? অরু কি এখন সারা জীবন এসব দানবীয় সাইজের পোশাক-আশাক পরে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য! মানুষ কি বলবে? কথাটা ভেবে বিরক্ত হলো অরু। বিরক্তিতে চিরবিরিয়ে পেছনে ঘুরে কৃতিককে হালকা ধাক্কা মেরে সরিয়ে কাউচে গিয়ে বসতে বলল, খিদে পেয়েছে তো আমার। সালাদ খেতে পারবো না। অন্য কিছুর ব্যবস্থা করুন। কৃতিক পকেট থেকে ফোন বের করে সেটা স্ক্রল করতে বলল, আমি রান্না-টান্না করতে পারি না। কি খাবি বল, অর্ডার করে দিচ্ছি। ওরা এক ঝলক কৃতিককে পরখ করে কিছু একটা ভেবে বলল, বলছি তার আগে এদিকে আসুন। ওরা অকস্মাৎ সম্বোধনে কৃতিক ফোন থেকে নজর সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, সিরিয়াসলি? তুই আমাকে কাছে ডাকছিস? তাহলে কাল এত কান্নাকাটি করার কি মানে ছিল ওরু? আবার সেই ভুলভাল কথা টানছে কৃতিক। এই লোকের মাথায় আর কিছু নেই নাকি? ভেবে পায় না ওরু। এমনকি ভাবার জন্য খুচরো সময় নষ্টও করে না। বরং উঠে এসে কোনরূপ কসরত না দেখিয়ে অনেকটা অধিকার নিয়ে নিজের হাত দিয়ে কৃতিকের খড়খড়ে পুরুষালী হাতটা ধরে ওকে টেনে এনে কাউচে বসালো। অরুর কাণ্ডে কৃতিক আর বাদ ছাড়ল না। উল্টে কাউচে গা এলিয়ে দিয়ে অরুকে নিজের কোলে বসিয়ে নরম সুরে শুধালো, এখানে কেন? অরু পেছনে ঘুরে কৃতিকের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে বলল, আপনার এখন হসপিটালের বেডে শুয়ে ফুডস খাওয়া উচিত। তা না করে আমাকে কথা দিয়ে পিষ্ট করছেন। কতটা গভীর ক্ষত হয়েছে একবারও খেয়াল করেছেন? কৃতিক অরুর কথার দুপয়সা তোয়াক্কা না করে নিজ হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলল, কতবার বলেছি আমাকে তুমি করে বলবি? কথা শুনিস না কেন? অরু কৃতিকের চোখ থেকে অন্যদিকে চোখ সরিয়ে অস্পষ্ট সুরে বলল, পারবো না, আমার লজ্জা লাগে ভীষণ। কৃতিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এখনো লজ্জা? অরু কৃতিককে কিভাবে বোঝাবে? কাল রাতের কথা উঠলে কান দিয়ে ধোয়া বের হয় ওর। ভীষণ লজ্জায় শিহরণ জেগে ওঠে ক্ষুদ্র নারীদেহের রন্ধে রন্ধে। সেই শিহরণে কেঁপে ওঠে অষ্টাদশীর হৃদয় মন সবকিছু। হৃদয়ের সাথে কম্পিত হয় ধনুকের মতো বাঁকানো নারী শরীরটাও। পর মুহূর্তে নিজেকে সামলে নেয় অরু। শখের পুরুষের সেই শিহরণ জাগানো প্রথম ছোঁয়াকে পুরোপুরি মাথা থেকে সরিয়ে মনের মাঝে জেকে বসে তার প্রতি এক টুকরো ব্যথাতরু ভালোবাসা। বারবার মনে হতে থাকে, কেন আপনি এত একা যায়েন কৃতিক? আপনার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক নয় কেন? এতগুলো বছর কি করে একা একা বেঁচে আছেন আপনি? আমি কি আপনার জীবনের এই একাকিত্ব আদৌ দূর করতে পারবো কোনোদিন? ওরু চুপচাপ বসে আছে দেখে কৃতিক আগ বাড়িয়ে শুধালো, কি ভাবছিস? ওরু এদিক ওদিক মাথা নাড়িয়ে টি টেবিল থেকে ফার্স্ট এইড বক্স হাতড়িয়ে কৃতিকের কোল থেকে নেমে গিয়ে পাশে বসে বলল, অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? কৃতিক কাউসের ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বলল, সেদিন তোর মায়ের বাসা থেকে বেরিয়ে বাইক রাইডিংয়ে গিয়েছিলাম। ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল তাই না করতে পারিনি। হয়তো মেন্টালি ডিস্ট্র্যাক্ট ছিলাম। তাই নিজের ওপর কন্ট্রোল ছিল না। কৃতিকের কথায় ভয়ে চোটে অরুর শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। কোনো মতে ওর মাথায় সাফেদ ব্যান্ডেজের আস্তরণ লাগাতে অরু বলল, আপনার রাগটাকে ভীষণ ভয় করে আমার। কোনোদিন যদি। অরু কথা শেষ করতে পারল না আর। তার আগে ওকে টান মেরে নিজের বুকের ওপরে ফেলে দিয়ে কৃতিক আগের মতো করে হিসিয়ে বলল, নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? অরু ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে নিজেকে কেন করছেন? আপনি এইটুখানি ব্যথা পেলে আমারও তো কষ্ট হয়। অরুর কথায় কৃতিক চোখ বন্ধ করে ভাবতে লাগলো, শেষ কবে কোথায় কখন ওকে কেউ এভাবে বলেছে? ওর ক্ষত ওর ব্যথা এসব নিয়ে চিন্তা করেছে, ওকে একটু আপন করে আগলে ধরেছে। কৃতিকের মনে নেই। তাই বোধহয় ওরই জীবনে প্রথম যে কৃতিককে অদৃশ্য মায়ের বাঁধনে বেঁধেছে। আজ কৃতিকের অশান্ত হৃদয়টা তৃপ্তির ঢেকুর তুলে বলছে, এত বছরের অপেক্ষা খুব একটা কষ্টের ছিল না ওরু। এখন তো সেসব শুধুই স্মৃতি মাত্র। আমার ওরু এখন আমার বুকেই আছে। আর কখনো কেউ এত দূরত্ব বাড়াতে পারবে না। তোরা আমার মাঝে যদি কেউ দুঃস্বপ্নেও চলে আসে, তবে তারাও বাকিদের মতো আমার আসল পৈশাচিক রূপটা স্বচক্ষে দেখতে পাবে। অর মেবি লাইফটাও দিয়ে দিতে হতে পারে। হু নোজ। ইজি চেয়ারের নরম গদিতে বসে বারবার গা দোলাচ্ছে গভীর চিন্তাগ্রস্ত আজমেরি শেখ। মনে মনে কষছেন একের পর এক ছক।
তার ছোট মেয়েকে যে জায়ান্ট কৃতিক নিয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই সুকৌশলী মস্তিষ্কের আজমেরি শেখের। তার এত কড়া শাসন, এতটা তীক্ষ্ণ বুদ্ধি, এতটা দাম্ভিকতা সবকিছুকে মাটিতে মিশিয়ে দিয়ে গেল তারই সৎ ছেলে, যে সবসময় আজমেরি শেখের সাথে টেক্কা দিয়ে চলতে পছন্দ করে। কিন্তু আজমেরি শেখ নিজেও তো চুপচাপ বসে থাকার মানুষ নয়। কৌশলে কিভাবে চেকমেট দিতে হয় সেটা তারও জানা। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো মান সম্মান। জায়ান্ট কৃতিকের মতো বেয়াদব বেহায়া ছেলে যে সমাজের ধার ধারে না কোনো কালে, তার দ্বারা সবই সম্ভব। নিজের সৎ বোনকে বিয়ে করাও সম্ভব। কিন্তু আজমেরি শেখের চরিত্র পুরোপুরি কৃতিকের বিপরীত। সে সবকিছুতে সবার আগে সমাজকে প্রাধান্য দেয়। সে মতোই প্রতিটা কাজ করে। ওই জন্যই হয়তো তাদের মাঝে এই দীর্ঘ স্নায়ুযুদ্ধ। আমেরিকায় তোমাদের রেজিস্ট্রি হয়েছে, বাংলাদেশে তো নয়। এখন আমিও যদি তোমাদের মতো কৌশলে চলি, তাহলে কি করবে তুমি জায়ান্ট কৃতিক চৌধুরী? বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কিঞ্চিত ক্রু হেসে বিড়বিড়ালেন আজমেরি শেখ। আকাশে শুল্কপক্ষের মস্ত বড় চাঁদ উঠেছে। তার চারিপাশে তারকাবাজি নির্ভীক অবস্থান। মিটিমিটি জ্বলন্ত তারকাবাজি আর চাঁদের রূপালী আলোয় ভেসে যাচ্ছে নির্জন পাহাড়ি শহরতলীয় রাস্তাঘাট। ভোরের দিকে সেই যে এক পশলা ঝুম বৃষ্টি হলো, তারপর থেকে আকাশ পরিষ্কার। রাতের আকাশে পেঁজা তুলোর মতো উড়ো মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে গা ঢাকা দিচ্ছে শুল্কপক্ষের সুন্দরী চাঁদ। তাই জ্যোৎস্না রাতের নিয়ন আলো ছাপিয়ে একটু একটু আলো ছায়া এসে খেলা করছে পর্দা সরিয়ে রাখা আধুনিক মাস্টার বেডরুমের আনাচে কানাচে। ওর আজ সন্ধ্যা হতে না হতেই হলরুমের সব কয়টা আলো নিভিয়ে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখে অনেক কিছুই বলেছে, তবে কার্যত অনলাইনে ওরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, অরু অরুকে কোনরূপ অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারাদিন অরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেও পারছে না যে ও আপা আর মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই। তারা কি করছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজেছে কিনা সবকিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেই দিন হৃদ মাঝারে সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলো। এখন মা আর আপার কথা মনে পড়তে হৃদয় খামচে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টরা। সেই কষ্ট প্রতিফলিত হয় ওর দু চোখে মুখে। অরুর চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক। কিন্তু ওর তো কিছু করার নেই। অরুকে যেতে দেওয়া কিংবা ভুলে যাওয়া, দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করেই জানে অরুকে যেতে দিলে ও নিজেই বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ। তাই নিজের দুর্বলতাটুকু পুরোপুরি আড়াল করে একটা টিভি আনিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর, নিজের গেমিং মনিটরের পাশেই। এত বড় টিভি দেখে অরু যখন শুধালো, এটা কেন এনেছেন? তখন জবাবে কৃতিক বলল, বইয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই, তাই সময় কাটানোর জন্য এনে দিয়েছি। আমি যখন না থাকবো, তখন বসে বসে নেটফ্লিক্স দেখবে। কৃতিকের গমগমে রুষ্ট কথায় মেজাজ খিটখিটিয়ে উঠল অরুর। তবে এখন পর্যন্ত ঝাঁঝিয়ে তেতো গলায় কথা বলার সাহস ওর হয়ে ওঠেনি। তাই অরু সহসায় স্বাভাবিক কণ্ঠে বলল, সময়ই যখন নেই, তাহলে অমন মাঝরাতে রাস্তা থেকে নিয়ে এলেন কেন? কৃতিক রিমোট কন্ট্রোলটা ভালো মতো চেক করতে করতে জবাব দেয়, থাকতে পারছিলাম না তাই। তোকে দেখার ইচ্ছে করলে হাজারটা ব্যস্ততাকে পায়ে ঠেলে দিতে পারি আমি। তাই আমার ফিলিংস নিয়ে এত ভাবতে হবে না তোর। নিজে কেন বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস সেটা নিয়ে ভাব। অরু আর জবাব দিল না। কৃতিকের সাথে বেহুদা তর্ক করার এনার্জি নেই ওর। মনটা বিষিয়ে আছে সেই সকাল থেকেই। তাই কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় চলে গেল অরু। দোতলায় গিয়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ল না ও, বরং উল্টে ঘুরে বিপরীত পাশের ওর আর অনুর জন্য বরাদ্দকৃত সে আগের রুমটায় প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিতে দিতে নিঃশব্দে তলিয়ে গেল ঘুমের দেশে। অরু অন্য রুমে গিয়ে শুয়েছে ব্যাপারটা নজরে আসতে কৃতিকের তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে উঠল। অকস্মাৎ রক্ত টগবগিয়ে উঠল ধমনীর শিরায় শিরায়। এমনিতেই অরুর বিষণ্ণ মুখ আর উদাসীনতায় কৃতিকের মেজাজটা বিগড়েছিল সারাদিন। তার উপর এখন আবার অরুর এমন কাণ্ড। কৃতিকের শক্তপোক্ত চওড়া বক্ষ ছাড়া অরু অন্য কোথাও মুখ দাবিয়ে ঘুমাবে, সেটা বোধহয় কৃতিক কল্পনাতেও ভাবতে চায় না। আর অরু কিনা একদিনের মাথায় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। কথাটা ভাবতেই ক্রোধটা তুঙ্গে উঠে এসেছে ওর। হঠাৎ বেড়ে ওঠা তীব্র ক্রোধটাকে কোনো মতে ঠোঁট কামড়ে সংবরণ করে দুই আঙুলে নিজের গলাটা ঘষতে ঘষতে কিছু একটা ভাবল কৃতিক। অতঃপর চট করে উঠে চলে গেল দোতলার অরুর ঘরের দিকে। প্রকট আক্রোশ আর চরম বিরক্তি নিয়ে রুমের মাঝে পা বাড়াতেই ঘুমন্ত অরুকে দেখা মাত্রই পা দুটো সহসা ধীর হয়ে যায় কৃতিকের।
সেই সাথে মস্তিষ্কের জ্বলন্ত ক্রোধে ভাটি পড়ে তৎক্ষণাৎ। রুমের পর্দাগুলো আলগোছে ঠেলে ধীর পায়ে ঘুমন্ত নিষ্ফল অরুর দিকে এগিয়ে আসে কৃতিক। খানিকক্ষণ সে ঘুমন্ত মুখটা মন দিয়ে পরখ করে ওকে দু হাতে তুলে নিজের রুমের দিকে নিয়ে ফিরে যেতে যেতে হিসিয়ে কৃতিক বলে, তোর ঘুম তোকে বাঁচিয়ে দিল অরু, নয়তো আজ আমি তোর ঠিক কি হাল করতাম সেটা নিজেও জানি না। আজ তুই টের পেতিস জায়ান কৃতিকের রোমান্স আদতেও কতটা মারাত্মক। যেটা সহ্য করতে পারবি না তার জন্য উইশ করিস না হার্টবিট, কষ্টটা তোরই হবে। অরু সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে, আর এখন রাতের শেষ প্রহর চলমান। ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে জানা নেই অরুর, জানার অবশ্য কথাও নয়। ও তো ঘুমের ঘোরে বুঁদ হয়ে আছে এখনো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অরুর মনে হচ্ছে কয়েকশো দূর থেকে ওকে কেউ গলা উঁচিয়ে ডাকছে। গলার আওয়াজ স্পষ্ট নয়। তাই অরু এবার ঘুমের ভ্রম কাটিয়ে একটু সচকিত হলো। অতঃপর খেয়াল করে শোনার চেষ্টা করলো সেই দূরের আওয়াজ। এবার চোখ বুজেই সুস্পষ্ট আওয়াজ ভেসে এলো অরুর কানে। কয়েক কোষ দূর থেকে নয়, বরং খুব কাছে। একেবারে কানের কাছে মুখ ঠেকিয়ে হাসকি স্বরে ডাকছে কৃতিক, আমার ঘুম পড়ি উঠে পড়ো। কৃতিকের তপ্ত নিঃশ্বাস আর আলতো ঠোঁটের পরশ ক্রমশই কানে গলায় এসে স্পর্শ করছে ওর। কৃতিকের এহেন নেশা ধরানো স্পর্শে অগত্যায় ঘুম ছুটে গেল অরুর। ও চট করে চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি বললেন? আবার বলুন। কৃতিক উঠে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলেছি ঘুম অনেক হয়েছে, এবার উঠে পড়ো, বের হব আমরা। অরুর স্পষ্ট মনে আছে কৃতিক বেশ নরম গলায় আদুরে ভাষায় সম্বোধন করেছিল ওকে, অথচ এখন তার পুরোপুরি বিপরীত। তবে এসবের বাইরেও যেটা প্রশ্ন সবার আগে অরুর মস্তিষ্কে গিয়ে ঠেকলো সেটা হলো, এই ভোর রাতে কোথায় নিয়ে যাবেন উনি? অরুকে ভাবতে দেখে কৃতিক বলল, এখন আবার দিবাস্বপ্ন দেখা শুরু করলি নাকি? অরু শোয়া ছেড়ে উঠে বসে শুধালো, এত রাতে কোথায় যাব? কৃতিক অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বলল, আমি যেখানে নিয়ে যাব, যেদিকে নিয়ে যাব, যে দেশে নিয়ে যাব, ইভেন মরতে নিয়ে গেলেও সেখানে চুপচাপ যাবি তুই, উইদাউট এনি কোশ্চেন অর এনি ডাউট। হাইওয়ে রাস্তা ধরে হাওয়ার গতিতে ছুটে যাচ্ছে ইয়ামাহা খচিত গাঢ় নীল রঙের বাইকটা। স্পিডোমিটারে গতি তখনও 100-র কাটা ছুঁই ছুঁই। ওরু শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কৃতিককে। ও জানে না কৃতিক ওকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। তার উপর ঘুমের রেশ এখনো কাটেনি ভালো করে। কি করেই বা কাটবে? ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। অগত্যায় নিজের টাল সামলানোর জন্য কৃতিকের পিঠে মাথা ঠেকিয়ে জুবুথুবু হয়ে বসে আছে ওরও। ওর পরনে এখনো কৃতিকের কালো রঙের টি শার্ট আর 3/4। কৃতিকের পরনেও একই রঙের কেলভিন ক্লাইন খচিত টি শার্ট। দেখে মনে হচ্ছে ওরা দুজন পরিকল্পনা করে একই রকম কাপড় পরিধান করে বেরিয়েছে, যাকে বলে ম্যাচিং ম্যাচিং। ঘণ্টা খানেকের দুর্বার রাইডিং এর পর এক এসে বাইক থামলো পাহাড়ি রিসোর্টের সামনে। সুউচ্চ পাহাড়ের চূড়ায় তার অবস্থান। অন্য দিক দিয়ে এলে সোজা রিসোর্টের গেটে গাড়ি দাঁড় করানো যেত। অযথা এত দূর ঘুরে এই পাহাড়ি রাস্তার ঢালে বাইক থামানোর কি মানে আছে জানে না অরু। রিসোর্টে টাঙানো ল্যান্টার্ন আর ফেয়ারি লাইটের কৃত্রিম আলোয় পাহাড়ের চূড়া থেকে শুরু করে আঁকাবাঁকা রাস্তা অব্দি যতদূর চোখ যায় সবকিছু ঝকঝকে পরিষ্কার। অরু চারিদিকে চোখ বুলিয়ে কৃতিককে শুধালো, এখানে কেন এলেন? এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে অত উপরে উঠতে গেলে যান বেরিয়ে যাবে, আমি পারবো না। কৃতিক নিজের হেলমেট খুলে বাকেট হ্যাটটা পরে নিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলল, তোকে উঠতে বলেছি আমি? অরু মুখ কাচুমাচু করে বলল, তাহলে? কৃতিক আর জবাব দিল না অরুর প্রশ্নের, বরং এগিয়ে এসে অরুকে কোলে নিয়েই একে একে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো পাহাড়ের চূড়ায়। কৃতিকের এহেন কাণ্ডে অরুর চোখ কপালে উঠে গিয়েছে। সেই সাথে শুকিয়ে গিয়েছে গলার তরলটুকুও। নিজের শক্ত হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরে জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পিত কণ্ঠে অরু বলল, এভাবে কোলে নিয়ে অত উপরে ওঠাটা রিস্ক হয়ে যাচ্ছে না? না মানে এধার ওধার হয়েলে যদি কিছু হয়ে। কৃতিক অরুর দিকে না চেয়ে পা চালাতে চালাতে জবাব দিল, মরলে দুজন একসাথে মরব। আর কোনো আফসোস থাকবে না, সেটা ভালো নয় কি? কিন্তু আপনার তো আমাকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে। কৃতিক অরুকে এক ঝলক দেখে নিয়ে ওপরে উঠতে উঠতে বলল, আমি একবারও বলেছি তোকে কোলে নিয়ে ওপরে উঠতে আমার কষ্ট হচ্ছে? কৃতিকের কথায় অরু নাসূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলল, তাহলে বেশি বোঝা বন্ধ কর, নয়তো মার খাবি। কৃতিকের এহেন কথায় অভিমান হলো অরুর। আগের সম্পর্ক যা ছিল তাই মানা যায়, কিন্তু এখন তো স্বামী হয়ে গিয়েছে। এখনো কি কৃতিক মারতে চায় ওকে? ব্যাপারটা বেশ অপমানজনক আর লজ্জার। স্বাভাবিকভাবে অরুরও খারাপ লেগেছে।
তাই দরদ দেখানোর সকল ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়ে আর একটা কথা না বাড়িয়ে চুপচাপ হয়ে কৃতিকের কোলেই বসে রইল ওরু। কৃতিক যখন পাহাড়ের চূড়ায় এসে অরুকে কোল থেকে নামিয়ে দেয় তখনও ভোরের আলো ফোটেনি। রিসোর্টের আবছা আলো অরু চারিদিকে তাকিয়ে বুঝতে পারে জায়গাটা সংরক্ষিত, কিন্তু আপাতত কোনো মানুষের আনাগোনা নেই এখানে। পেছনে অবস্থিত সাফেদ রঙা কটেজগুলোর ব্যাক ইয়ার্ডটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, আর সামনে রয়েছে বিস্তৃত খোলা আকাশ। অরু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক কদম এগোলেই গভীর খাদ। সেদিকে ভুলক্রমে উঁকি দিলেও পিলে চমকে ওঠে অরুর। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল ঠান্ডা স্রোত, অথচ সেখানে গিয়ে পা দুলিয়ে বসেছে কৃতিক। বসে থেকে আঙুলের ইশারায় ডাকলো অরুকে। কৃতিকের ইশারা বুঝতে পেরে অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি ওখানে যাব না, আমার ভয় করছে। তাছাড়া নিচের দিকে তাকালে আমার কেমন গা গুলিয়ে ওঠে। কৃতিক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা অরুকে আশ্চর্য কণ্ঠে শুধালো, আমি থাকতে ভয় কিসের তোর? কৃতিকের এই একটা বাক্যই যথেষ্ট ছিল অরুর আত্মবিশ্বাস ধরে রাখার জন্য। অরু জানে, জায়ান্ট কৃতিক বেঁচে থাকতে ওর শরীরে বিপদের সূক্ষ্ম আঁচও লাগতে দেবে না সে। অবশেষে সেই বিশ্বাসের দৃঢ়তা থেকে সহসা এগিয়ে গিয়ে সাবধানে কৃতিকের গা ঘেঁষে পাহাড়ের চূড়ায় বসে পড়ল অরু। অরু বসার সঙ্গে সঙ্গে ওর কোলে মাথা এলিয়ে দিয়ে কচি ঘাসে আবৃত মাটির ওপর শুয়ে পড়ে কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে অরু ধরফরিয়ে উঠে বলল, কি করছেন? খাদে পড়ে যাবেন তো। অরুর কথায় কৃতিক বাঁকা হাসিতে ঠোঁট প্রশস্ত করে অতঃপর কোনো টু শব্দ না করে হাত উঁচিয়ে একটানে অরুর লম্বা চুলের গার্ডারটা খুলে নেয় নিজে হাতে। সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে কৃতিকের শরীরে আশ্রে পড়ল রেশমের মতো সিল্কি চুলগুলো। অরুর চুলগুলোকে নিজের বুকে জায়গা করে দিয়ে কৃতিক বলল, খোলা চুলে তোকে বরাবরই অ্যাট্রাকটিভ লাগে, আমি পাগল হয়ে যাই দেখলে। কৃতিকের কথায় অরু ভুরু কুঁচকালো। কি প্রশ্নের কি উত্তর দিল এই লোক? নিজের বিরক্তিটুকু ঠোঁট কামড়ে সংবরণ করে অরু আবারও শুধালো, কি বলছেন এসব? কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে বলল, হাত দুটো দে, ঘুমোবো আমি, কাল সারা রাত ঘুমাইনি। অরু কর্কশ আওয়াজে শুধালো, কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি? কৃতিক চোখ দুটো বন্ধ করেই জবাব দিল, তোর জন্যই তো ঘুমাতে পারিনি। নিজের রূপ দেখিয়ে আমাকে সিরিয়াস করছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝি আমাকে খুব ঘুমাতে দিয়েছেন? গাড়ির মধ্যে তো। কথাটা শেষ করার আগে নিজের জিভে লাগাম টানলো অরু। কথায় কথায় কিসব বলা শুরু করেছে টের পায়নি তখন। আর এখন নিজের লাগামহীন কথায় নিজেরই লজ্জা লাগছে খুব। মনে মনে ভাবছে, শব্দ সেই জায়ান্ট কৃতিকের। ওনার সাথে দুদিন থেকেই ঠোঁটকাটা হয়ে গিয়েছি আমি। ভবিষ্যতে যে আরো কত অভ্যাস জুটিয়ে ফেলবো তার ইয়াত্তা নেই। কিন্তু এখন কি করি? অগত্যায় কথা অন্যদিকে ঘুরিয়ে অরু নরম স্বরে কৃতিককে বলল, ঘুমাবেন যখন বাড়িতে ঘুমালেই তো পারতেন। কষ্ট করে এতদূর রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুমু ঘুমু আওয়াজে জবাব দিল, কেন নিয়ে এসেছি সেটা একটু পরেই বুঝতে পারবি। কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। ওরও আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে। আর মনে মনে ভাবছে, আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাষা ভাষা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন, পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করে না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন সহকারে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি তা জানেন? অরুর মন গহীনে হাজারো সহজ স্বীকারোক্তি তখনই থেমে যায় যখন ও দেখতে পাই চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুমরঙা সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় হিমেল হাওয়া ছেয়ে যাচ্ছে শরীর। কুন্নকহরে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ। আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে এক ফালি রক্তিম সূর্যকিরণ। কি অপরূপ দৃশ্য! এতটা কাছ থেকে আগে কখনো সূর্য উদয় দেখার সুযোগ হয়নি অরুর। এটাই প্রথমবার। তাই নিজের ভেতরে চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দুহাতে ঘুমন্ত কৃতিকের চুলে খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল। হঠাৎ করে চুলে বেশ জোরে সোরে টান পড়ে অকস্মাৎ লাফিয়ে উঠে বসল কৃতিক। চিৎকাররত অরুর দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে? অরু খুশিতে টলমল চোখে আঙুল উঁচিয়ে সূর্যোদয় দেখালো। কৃতিক এবার মৃদু হাই তুলে সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণী জুড়ে সোনালী সূর্যের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে। নিষ্প্রভ চোখে অরুকে দেখতে দেখতেই কৃতিকের মন বলল, আমার চাঁদ সূর্য দুটাই তোর মাঝে নিবদ্ধ অরু। তোর মাঝেই তারা উদীয়মান, আবার তোর মাঝেই তারা অস্তমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি, কি অপরূপ তারা।
গলে যাওয়া মোমের নিয়ন অগ্নিশিখায় তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখা সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতেই তৃষ্ণার্ত হয়ে উঠেছিল হৃদয়টা, যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতোই তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকে মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালেই। এই জীবনে আর কোনোদিনও জাগবে বলে মনে হয় না। কৃতিক সেই তখন থেকেই তাকিয়ে আছে দেখে ওরও একটু ইতস্তত বনে গেল। নিজের জামা কাপড় কোনো মতে ঠিক করে মিনমিনিয়ে শুধালো, কি দেখছেন অমন করে? অরুর প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিন্টেড কটেজ জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। অরু কাচের জানালা দিয়ে এখনো সেদিকেই তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগে কৃতিক টেনে টুনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ। কিন্তু এই মুহূর্তে ঝগড়া করার মতো সময় নেই অরুর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকঠাকভাবে দেখতে চায়। তাই কটেজের জানালা দিয়ে আপাতত উপভোগ করছে সাদামাটা সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধহয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনরূপ আওয়াজ না করে এগিয়ে এসে হাট করে লাগিয়ে দিল জানালা। এবার বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে অরু। নিজের রাগটাকে কোনোভাবে দমাতে না পেরে তেতো গলায় কৃতিককে বলে, কি সমস্যা? অরুর কাঁধের ওপর নিজের চিবুক ঠেকিয়ে কৃতিক হিসিয়ে জবাব দেয়, আমার এই টি শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে অরু, খুলে ফেলি? কৃতিকের কথায় অরুর গলা শুকিয়ে এলো। ঠান্ডার মাঝেও হাতের তালু ভিজে উঠল তপ্ত ঘামে। লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মেয়েকে গম্ভীর্য ছড়ে কথা বলে ওরও। কেন? আপনিই তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃতিক নিজের বলিষ্ঠ হাতে ওরুর পরনের টি শার্টটা টেনে খুলতে খুলতে হাসকি স্বরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে। আর আর আজকে খোলার পরে। ডিপেন্ডস অন মাই মুড বেবি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে ওরু। কৃতিক নিজে ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। ওদিকে মনের মাঝে একরাশ ভয় আর দ্বিধা আঁকড়ে ধরে আছে অরুকে। মা আর আপার মুখোমুখি হলে ঠিক কী কী রকম লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসবে তারা, তা একমাত্র ওপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসে কৃতিকের গম্ভীর মুখটা দেখে আপাতত সেই সব ভাবতে ইচ্ছে হলো না অরুর। গত 2 ঘন্টার পিনপিতা নীরবতা ভেঙে কোনো মতে সহৃদয়ে সাহস সঞ্চার করে অরু কৃতিককে শুধালো, কবে ফিরবেন? কৃতিক স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে জবাব দিল, খুব শীঘ্রই। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবারও শুধালো, আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয়ও যাচ্ছে সাথে। অরু মুখ কাঁচোমাচো করে বলল, আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে অকস্মাৎ ব্রেক কষে বলল, তোকে নিয়ে যেতে পারলে আমার চেয়ে খুশি আর বোধহয় কেউ হতো না অরু। কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারে কাছেও তোকে আমি অ্যালাউ করব না। অরু অগত্যায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে। কৃতিককে নেমে আসতে দেখে অরু শুধালো, আবার নামতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক পকেটে হাত গুজে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে এসে কাতর কণ্ঠে বলল, একবার তুমি করে ডাক, তারপরে চলে যাচ্ছি। কৃতিকের কথায় অরু শুষ্ক ঢোক গিলে ওর গলাটা 2 হাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো, প্রমিস। কৃতিক ব্যথাতুরো হাসল। অতঃপর ক্রোধিত সুরে বলল, তোর মাকে ম্যানেজ করা না করা একান্তই তোর ব্যাপার। বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবি, দ্যাটস মাই অর্ডার। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওকে আশ্বস্ত করে বলল, বুঝেছি, এখন যান। কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় অরু। কৃতিক এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে। এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা বনফুলের মেলি সুঘ্রাণটা অরু যাওয়ার সাথে সাথে কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বে কৃতিকের কেমন দম আটকে আসছে। ব্যথায় ভরে উঠছে হৃদয়টা। নিজের অজান্তে হাত চলে গিয়েছে বুকের বাঁ পাশে। আজ এই মুহূর্তে জীবনে প্রথমবার কৃতিক অনুভব করলো ওর হার্টবিট ফেল করছে। ক্রমশই হৃদস্পন্দন গতি হারাচ্ছে। অরুর প্রতি অ্যাট্রাকশন তো নতুন কিছু নয়। তাহলে নতুন করে এই সুপ্ত অনুভূতি কোথা থেকে উদয় হলো? কৃতিক চোখ বন্ধ করে কিছু একটা ভাবল। তার পরক্ষণে গলা উঁচিয়ে স্পষ্ট আওয়াজে বলে উঠল, অরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো অকস্মাৎ থেমে গেল অরুর। সামনে পা বাড়ানোর শক্তি নেই আর। পুরো শরীর মন ছেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে। হৃদয়ের কানায় কানায় টইটুম্বুর হয়ে উপচে পড়া অনুভূতির জোয়ার। গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। একবার, দুবার, তিনবার কৃতিকের আঙুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো।
অতঃপর গলা খাদে নামিয়ে রিনরিনে আওয়াজে বলল, আমিও তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমাদেরকে ভালোবাসি। তাড়াতাড়ি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যেন ভাইবো না যে আমিও তোমাদেরকে ভালোবাসি এটা উপন্যাসের লাইন ছিল। এটা আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।